Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2022 সালের 2 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। 31 ডিসেম্বর 2021 সালে বলাকা লিমিটেডের রেওয়া মিল নিম্নরূপ ছিল। বলাকা লিমিটেড রেওয়া মিল 31 ডিসেম্বর 2021। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শেয়ার মূলধন 10 টাকা মূল্যের 35,000 শেয়ার, 3,50,000 টাকা। যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, বিক্রয় 13,50,000 টাকা, ক্রয় 6,50,000 টাকা, ভাড়া 30,000 টাকা, নগদ 20,000 টাকা, মজুদ 1/1/2021 অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য 1,20,000 টাকা, ভূমি ও দালান 5,50,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 20,000 টাকা অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 20,000 টাকা, বেতন 60,000 টাকা, বিজ্ঞাপন 45,000 টাকা, মজুরি 50,000 টাকা, বকেয়া মজুরি 20,000 টাকা। এই বকেয়া মজুরিটা মজুরির সাথে যোগ হবে না, এটা সরাসরি ব্যালেন্স শিটের দায় পাশে চলে যাবে। প্রদেয় হিসাব 2 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 2,50,000 টাকা, সাধারণ সঞ্চিতি 60,000 টাকা, আন্তঃপরিবহন 30,000 টাকা, ডক চার্জ 45,000 টাকা, 8% ঋণ 50,000 টাকা। রেওয়া মিলের ডেবিট পাশের যোগফল 20,50,000 টাকা, রেওয়া মিলের ক্রেডিট পাশের যোগফল 20,50,000 টাকা। সমন্বয়ের মধ্যে বলতেছে অন্যান্য তথ্যাবলী 1 যন্ত্রপাতি এবং ভূমি ও দালান কোটার উপর যথাক্রমে 10% ও 5% হারে অপচয় ধার্য করতে হবে। 2 বেতন 10,000 টাকা বকেয়া আছে, অন্যদিকে ভাড়া 5,000 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে। 3 প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবস্থা করতে হবে অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 4 সমাপনী মজুদ 1,90,000 টাকা মূল্যায়িত হয়েছে, যার মধ্যে 20,000 টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি অর্থাৎ অসরবরাহকৃত পণ্য। আমরা সমাপনী মজুদ পণ্য লেখার সময় 1,90,000 টাকা থেকে এই 20,000 টাকা বাদ দিয়ে দেখাবো, আর কিছু করা লাগবে না। কতে আমাকে নির্ণয় করতে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। কতে বলেছে মোট মুনাফা 6,50,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। গতে আমাকে বলেছে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্ব উপস্থাপন করো। তা আমরা আসি প্রথমে কতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা জানি প্রথমে আসবে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর আসবে পণ্য ক্রয়, তারপর আসবে অন্যান্য প্রত্যক্ষ খরচ। এগুলোকে যোগ করে আমরা সম্পূর্ণ মজুদ পণ্য বাদ দিলেই আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তাহলে আমরা আসি কি কি পাচ্ছি। প্রথমে পাচ্ছি মজুদ পণ্য 1/1/21 অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য 1,20,000 টাকা। তারপর আমরা পাচ্ছি ক্রয় 6,50,000 টাকা। ক্রয়ের সাথে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, অলিখিত ক্রয় কোনো কিছুই নেই অর্থাৎ সরাসরি 6,50,000 টাকা বসে গেছে। অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা পাচ্ছি মজুরি 50,000 টাকা, ডক চার্জ 45,000 টাকা, আন্তঃপরিবহন 30,000 টাকা। এগুলোকে যোগ করলে আমরা যোগফল পাচ্ছি 8,95,000 টাকা। এখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিব। সমাপনী মজুদ পণ্যের মধ্যে 1,90,000 টাকা থেকে 20,000 টাকা এইভাবে ব্র্যাকেটে বাদ দিলেও পারি, বা নিচে মাইনাস করে অসরবরাহকৃত পণ্য নাম দিয়ে মাইনাস করেও আমরা দেখাইতে পারি। যেভাবে দেখে আমাদের হয়ে যাবে। তাহলে 1,70,000 টাকা আমি বাদ দিব। 8,95,000 টাকা থেকে
1,70,000 টাকা বাদ দিলে আমি পাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয় 7,25,000 টাকা। অর্থাৎ এটা থেকে বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে গেল 7,25,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের আমরা সূত্রটা কি পেলাম? আমরা সূত্রটা পেলাম প্রারম্ভিক মজুদ যোগ পণ্য ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, অর্থাৎ ক্রয়ের সাথে রিলেটেড যে খরচগুলো আছে সেই খরচগুলো এখানে আসবে। এগুলোকে আমরা যোগ করব, যোগ করে এখান থেকে সমাপনী মজুদ পণ্যটা বাদ দিব, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তা আমরা আসি এরপরে ক্ষতে বলেছে মোট মুনাফা 6,50,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তা আমরা আসি বিশদ আয় বিবরণী ছকে কাজটা করা লাগবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম বলাকা লিমিটেড, বিশদ আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক 2021 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। হিসাবের নাম 3টা টাকার ঘর। মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত 6,50,000 টাকা। আমরা জানি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়। বাদ পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আমরা পাচ্ছি বেতন 60,000 টাকা যোগ বকেয়া 10,000 টাকা, যোগ করলে আমরা যোগ করে মিডল কলামে লিখতেছি 70,000 টাকা। এরপর আমরা পাবো ভাড়া আছে 30,000 টাকা। ভাড়া থেকে আমরা অগ্রিম বাদ দিব, অগ্রিম হচ্ছে 5,000 টাকা। তাই 30,000 থেকে 5,000 বাদ দিলে আমরা পাচ্ছি 25,000 টাকা। এরপর আসবে বিজ্ঞাপন 45,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমার সমন্বয়ে আছে প্রাপ্য হিসাব আছে 2,50,000 টাকা, তার উপর 10% নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলেছে। তাহলে 2,50,000 টাকার উপর 10% ধরলে আমার আসে 25,000 টাকা। এখান থেকে আমি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা রাও মিলের ক্রেডিট পাশে দেওয়া আছে সেটা বাদ দিব। 25,000 থেকে 20,000 বাদ দিলে আমি পাচ্ছি 5,000 টাকা। এরপর আসবে অবচয়, যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতি ছিল আমার 2 লক্ষ টাকা, তার উপর 10%-এ 20,000 টাকা। ভূমি ও দালান কোটার অবচয়, ভূমি ও দালান কোটা ছিল 5,50,000 টাকা, তার উপর 5% অবচয় 27,500 টাকা। তাহলে আমরা পরিচালন ব্যয় যা আছে সবগুলোকে যোগ করলে মোট পরিচালন ব্যয় পাচ্ছি 1,92,500 টাকা। তাহলে মোট মুনাফা থেকে মোট পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাচ্ছি পরিচালন মুনাফা 4,57,500 টাকা। অর্থাৎ 6,50,000 টাকা থেকে 1,92,500 বাদ দিলে আমরা পাচ্ছি 4,57,500 টাকা। এটা হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অপরিচালন ব্যয়, অপরিচালন আয় থাকলে যোগ হয়, অপরিচালন ব্যয় থাকলে বাদ যায়। আমার এই অঙ্কের মধ্যে অপরিচালন আয় নেই। অপরিচালন আয়ের মধ্যে আসে বিনিয়োগের সুদ, উপভাড়া, এই জাতীয় জিনিসগুলো আমার শিক্ষানবিশ সালামি, এইগুলো আমার আসে অপরিচালন আয়ের মধ্যে। এই জাতীয় কোনো আইটেম আমার আলোচ্য অঙ্কে নেই। এরপর আমরা বাদ দিব অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি ঋণের সুদ, তারিখ না দেওয়া থাকে আমরা সবসময় 1 বছরের ধরে নিব। তাহলে 50,000 টাকার উপর 8%-এ 4,000 টাকা। তাই 4,57,500 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে 4,53,500 টাকা। এইটাই হচ্ছে আমার নিট মুনাফা। তাহলে আমরা প্রথমে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় থাকলে যোগ করব, অপরিচালন ব্যয় থাকলে বাদ দিব, তাহলে আমার বের হয়ে যাবে নিট মুনাফা। এটা ছিল আমার খ। এরপর আমরা আসি গ। বলছে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পার্শ্ব উপস্থাপন করো। তার মধ্যে আর্থিক অবস্থার বিবরণী ছকে করব। বলাকা লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক, যেহেতু শুধু সম্পদ পাশ দেখাইতে বলছে 31শে ডিসেম্বর 2021। তাহলে আমরা আসি প্রথমে সম্পদ পাশে সম্পদ সমূহ, তারপর আমাদের হেডলাইন হবে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে আসবে ভূমি ও দালান কোটা 5,50,000 টাকা, বাদ পুঞ্জীবিত অবচয় 27,500 টাকা। আমরা অবচয়টা বাদ দেওয়ার সময় পুঞ্জীবিত অবচয় নামেই বাদ দিব, শুধু অবচয় নামে বাদ দিব না। তাহলে 5,50,000 থেকে 27,500 বাদ গেলে 5,22,500 টাকা আসে। এরপর আমাদের আসবে যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, এখান থেকে বাদ পুঞ্জীবিত অবচয় 20,000 টাকা। 2 লক্ষ টাকা থেকে 20,000 বাদ দিলে 1,80,000 টাকা। তাহলে আমাদের এই দুইটা যোগ করলে আমরা মোট স্থায়ী সম্পদ পাচ্ছি 7,02,500 টাকা। এরপর আসবে বিনিয়োগ। আমার অঙ্কের মধ্যে বিনিয়োগ নেই, তাই বিনিয়োগ আসেনি। এরপরে আসবে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে প্রথমে আসবে সমাপনী মজুদ পণ্য। 1,90,000 থেকে 20,000 বাদ দিয়ে 1,70,000। যেহেতু আমরা বিশদ আয় বিবরণীতে অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় বা বিশদ আয় বিবরণীতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় আমরা বিয়োগ করে দেখিয়েছি। এখানে আরেকবার না দেখালেও চলতো, আমরা 1,70,000 বসিয়ে দিলে হয়ে যেত। এরপর আমরা আসি নগদ 20,000 টাকা। তারপর আমরা আসি প্রাপ্য হিসাব 2,50,000 টাকা। এখান থেকে বাদ দিব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই 2,50,000 টাকার উপর 10% 25,000 টাকা।
তাহলে 2,50,000 থেকে 25,000 বাদ দিলে 2,25,000 টাকা হয়। এরপর অগ্রিম ভাড়া আসবে, অগ্রিম ভাড়া আমার সম্পদ, চলতি সম্পদ, এটা যোগ হবে আমার 5,000 টাকা। তাহলে চলতি সম্পদ যা আছে যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাচ্ছি 4,20,000 টাকা। তাহলে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ যোগ করে দিলে আমরা মোট সম্পদ পাচ্ছি 11,22,500 টাকা। 11,22,500 টাকা। এই ছিল আমার অঙ্ক। আমরা অঙ্কগুলোকে যদি বারবার করতে থাকি এবং একটা অঙ্ককে হাতে কলমে 2বার 3বার করে যখন আমরা করব তখন মোটামুটি আমাদের এটা আয়ত্তে চলে আসবে। আমরা ধরে নিব যে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক হাতে কলমে 2-3বার করে করতে হয়। প্রথম দিকের অঙ্কগুলো একটা চ্যাপ্টার যখন শুরু করব অন্তত প্রথম 10টা অঙ্ক আমরা 5বার করে কমপক্ষে করব, তারপরে প্রতিটা অঙ্ক 2 থেকে 3বার করে করব। তাহলে আমার একটা চ্যাপ্টার আমার আয়ত্তে চলে আসবে। আমরা যদি চিন্তা করি একটা অঙ্ক স্যার করিয়ে দিয়েছেন, আমি শুনে নিলাম, ব্যাস হয়ে গেছে, না, তাহলে আমরা পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারবো না। এই জন্য আমাকে হাতে কলমে অঙ্কগুলো বারবার করতে হবে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।